নমস্কার, আমি বুদ্ধ স্মার্ট বাংলা চ্যানেলে সকলকে স্বাগত। আজ আমি ধর্মমঙ্গল কাব্য থেকে আরো কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। দেখো, এর আগেও আমি এই 25টা কোশ্চেন আমি আলোচনা করেছি। যারা দেখোনি তারা ডেসক্রিপশনে অথবা কমেন্ট সেকশনে লিঙ্ক দেওয়া আছে, তারা দেখে নিও। চলো শুরু করি। দেখো, এই যে ধর্মমঙ্গল কাব্য পিএসসির জন্য খুব গুরুত্বপূর্ণ। আমি পিএসসি সিলেবাসটা কভার করছি আপাতত। দেখো, এই শুধু পিএসসি নাই, এসএলএসটির জন্য কাজে লাগবে। তাই তোমরা মন দিয়ে দেখো আর স্কিপ করবে না ভিডিওটা। তাহলে স্কিপ করলে কি হবে, একটা কোশ্চেনের অ্যান্সার যেটা হয় সেটা বাদেও এই যে বাকি তিনটে যদি না হয়, সেটা কোন প্রশ্নের অ্যান্সার সেটাও আলোচনা করা থাকে। তাই তোমরা স্কিপ করে করে ভিডিও দেখলে কিন্তু ওই শুধু ওই একটা উত্তরই জানতে পারবে, বাকি উত্তরগুলো জানতে পারবে না। তাই আমার একটা কথাই বলার, যারা ডিটেলসে উত্তরগুলো চাও একটু ভিডিওটা বড় হলেও একটু মন দিয়ে দেখো, দেখো তোমাদেরই কাজে লাগবে। চলো শুরু করি। রূপরাম চক্রবর্তীর পিতার নাম কি? রূপরায় চক্রবর্তী, হরিশ্চন্দ্র চক্রবর্তী, নরেন্দ্র নারায়ণ রায় আর শ্রীরাম চক্রবর্তী। দেখো, এটা সঠিক অ্যান্সার হবে শ্রীরাম চক্রবর্তী। রূপরায় হবে না, রূপরায় চক্রবর্তী। এটা এই রূপরায় ছিলেন, এই চক্রবর্তীটা বাদ দিলে রূপরায় ছিলেন কবি মুকুন্দ চক্রবর্তী। যখন গ্রাম ছেড়ে চলে আসবে তখন মুকুন্দ চক্রবর্তীর সর্বস্ব লুটে নেয় এই রূপরায় বলে একজন ডাকাত। হরিশ্চন্দ্র চক্রবর্তী নয়, হরিশ্চন্দ্র ধর্মমঙ্গলের একটা ক্যারেক্টার এবং হরিশ্চন্দ্র বলে একটা কাহিনী প্রচলিত আছে। হরিশ্চন্দ্রের কাহিনী আর লাউ সেনের কাহিনী, দুটো ভাগ ধর্মমঙ্গল কাব্য। নরেন্দ্র নারায়ণ রায়, এটা তো ভারতচন্দ্রের পিতার নাম। আর শ্রীরাম চক্রবর্তী রূপরাম চক্রবর্তীর পিতা। এখন এইভাবে আমি বাকি তিনটেও অ্যানালাইসিস করছি প্রশ্নগুলো। তাই হয়তো ভিডিওটা একটু বড় হবে, কিন্তু তোমরা স্কিপ করো না, আমার এইটাই বলার। তাহলে তোমরা এই বাকি তিনটের অ্যান্সারটা জানতে পারবে না। চলো নেক্সট। ধর্ম ঠাকুরকে কিসের দেবতা বলে মনে করা হয়? কুষ্ঠ রোগ নিরাময়ের দেবতা, ফসল সৃষ্টির দেবতা, নবজাতক বা সন্তান উৎপাদনের দেবতা? সবগুলি। দেখো, এটা সঠিক অ্যান্সার, এটা সবগুলি হবে। কারণ ধর্ম ঠাকুরকে কুষ্ঠরোগ নিরাময়ের জন্য পূজা করা হয়, ফসল সৃষ্টির জন্য পূজা করা হয়, আর নবজাতক বা সন্তান পাওয়ার জন্য পূজা করা হয়। উৎপাদন মানে সন্তান পাওয়া। ঠিক আছে, দেখো, কুষ্ঠ রোগের নিরাময়ের দেবতা বলে আর একজনও প্রচলিত আমাদের এই মঙ্গল কাব্যে। শীতলা দেবী সেরকম উল্লেখ না থাকলেও শীতলা দেবীও কুষ্ঠ রোগ নিরাময়ের দেবতা দেবী। ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে? দেখো, এটা ভালো করে যারা আগের ভিডিওটা দেখেছো তাদের আমি এরকমই একটা কোশ্চেন দিয়েছিলাম, সপ্তদশ শতকের ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে। আর আজ দিয়েছি ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবিকে। এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, সেটা শুধু একটা টাইম পিরিয়ড উল্লেখ করা ছিল, এখানে কোনো টাইম পিরিয়ড উল্লেখ করা নেই। এটা মানে ধর্মমঙ্গল যে কাব্য তার শ্রেষ্ঠ কবি। এটা রূপরাম চক্রবর্তী, ময়ূর ভট্ট, ঘনরাম চক্রবর্তী, রামায় পণ্ডিত। দেখো, চারজনই ধর্মমঙ্গল কাব্যের সঙ্গে যুক্ত, কিন্তু সঠিক উত্তর ঘনরাম চক্রবর্তী। রূপরাম চক্রবর্তী সপ্তদশ শতকের কবি, তিনি সপ্তদশ শতকের শ্রেষ্ঠ কবি। রামায় পণ্ডিত ধর্মমঙ্গল কাব্যের একজন পুরোহিত, আর ময়ূর ভট্ট ধর্মমঙ্গল কাব্যের প্রথম কবি। এবার দেখো, সীতারাম দাস কোথাকার কবি ছিলেন? বাঁকুড়ার, বীরভূমের, কাঁচরাপাড়ার, বরিশালের? দেখো, আমরা জানি সীতারাম দাস বাঁকুড়ার কবি ছিলেন, তিনি সপ্তদশ শতকের কবি, সপ্তদশ শতকের কবি। আর বীরভূমের কবি ছিলেন শ্যাম পণ্ডিত, তিনিও সপ্তদশ শতকের কবি, রূপরাম চক্রবর্তীর সময়কালে। আর কাঁচরাপাড়ার কুমারহাট্ট গ্রামে, মানে কাঁচরাপাড়া হালি শহরের নিকট কুমারহাট্ট গ্রামে কার জন্ম? আমরা জানি রামপ্রসাদ সেনের জন্ম, রামপ্রসাদ সেনের জন্ম। তিনি শাক্ত পদকর্তা, ভক্তের আকুতি বিষয়ক পদের শ্রেষ্ঠ। আর কমলাকান্ত আগমনী বিজয় পদে। আর বরিশালে কার জন্ম? বরিশালে বিজয় গুপ্তের জন্ম, মনসা মঙ্গলের কবি। নেক্সট, বরিশালের যে গৈলা ফুল্লশ্রী গ্রাম। নেক্সট দেখো, ঘনরাম চক্রবর্তীর পিতা ও মাতার নাম কি? ঘনরাম চক্রবর্তী শ্রী নরেন্দ্র নারায়ণ
ও ভবানী দেবী, গৌরীকান্ত সীতা দেবী, হৃদয় মিশ্র ও দৈবকী, নীলম্বর ও ছায়া। এখানে সঠিক অ্যান্সার গৌরীকান্ত ও সীতা দেবী। আর নরেন্দ্র নারায়ণ ভবানী দেবী এটা ভারতচন্দ্রের পিতামাতা। আর হৃদয় মিশ্র দৈবকী মুকুন্দ চক্রবর্তী। আর নীলম্বর ছায়া তো স্বর্গের দেবদেবী, সাধুধ্বংস দেবদেবী, ওই যে বেহুলা লক্ষ্মী। নেক্সট দেখো, নিরঞ্জন মঙ্গল কার রচনা? রামদাস আদব, যদুনাথ রায়, রামায় পণ্ডিত, আর শ্যাম পণ্ডিত। নিরঞ্জন মঙ্গল ধর্মমঙ্গল কাব্যের একটি নাম। এটা শ্যাম পণ্ডিতের রচনা। রামায় পণ্ডিতের শূন্য পুরাণ বা আগম পুরাণ। যদুনাথ রায় আর রামদাস আদবের কি কি? রামদাস আদবের অনাদি মঙ্গল আর যদুনাথ রায়ের আগম পুরাণ বা ধর্ম পুরাণ। এই কথাটা মনে রাখো, আগম পুরাণ বা ধর্ম পুরাণ। আর রামদাস আদবের অনাদি মঙ্গল। নেক্সট, ঘনরাম চক্রবর্তীর উপাধি কি ছিল? এটা ভালো কোশ্চেন। ঘনরাম চক্রবর্তীর সাথে এবার এমএসসি তে কোশ্চেন এসেছিল। ঘনরাম চক্রবর্তীর উপাধি কবিরাজ, কবীন্দ্র, কবিরত্ন, সুকবি, বর্ণ। দেখো, ঘনরাম চক্রবর্তীর উপাধি কবিরত্ন। আর কবিরাজ বা কবীন্দ্র উপাধি ছিল গোবিন্দ দাসের। গোবিন্দ দাস উপাধিটা দেয় শ্রীজীব গোস্বামী। ঠিক আছে। আর কবীন্দ্র পরমেশ্বর আছে, সেই কবীন্দ্র না, কবীন্দ্র আর কবিরাজ দুটো উপাধি এই গোবিন্দ দাসের। কবিরত্ন উপাধি তো ঘনরাম চক্রবর্তীর আছেই, সঠিক অ্যান্সার এটা। আর কবিরত্ন আরেকজনেরও উপাধি আছে, ওই রামপ্রসাদ সেনের, স্বার্থ কর্মকর্তা রামপ্রসাদ সেনেরও কবিরত্ন উপাধি। আর সুকবি বল্লভ উপাধি নারায়ণ দেবের, মনসমঙ্গলের কবি। নেক্সট, ঘনরাম চক্রবর্তীর কাব্য কবে কোথা থেকে প্রকাশিত হয়? এটা 1883 খ্রিস্টাব্দে বঙ্গভাষী কার্যালয় থেকে, 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, 1916 খ্রিস্টাব্দে এশিয়াটিক সোসাইটি থেকে, 1844 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে। দেখো এখানে যেটা সঠিক অ্যান্সার এটা এটা হবে। আর 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে কি হয়? আমরা সবাই জানি চর্যাপদের প্রকাশ হয় এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যেরও ওই বছরই প্রকাশ। আর এশিয়াটিক সোসাইটিতে চর্যাপদের পদগুলি সংরক্ষিত আছে। 1844 খ্রিস্টাব্দটা খুব গুরুত্বপূর্ণ। 1844 খ্রিস্টাব্দে মঙ্গল কাব্যের সর্বপ্রথম যে মঙ্গল কাব্য, সেটা মনসা মঙ্গল কেতকাদাস প্রেমানন্দের প্রথম মুদ্রিত হয়। এটা মনে রাখবে, সর্বপ্রথম। মনসা মঙ্গলের মধ্যে তো প্রথম আছে, কিন্তু মঙ্গল কাব্যের মধ্যেও এটা প্রথম যে এই কলকাতা বিশ্ববিদ্যালয়ে মুদ্রিত। সত্যনারায়ণ সিদ্ধি কার লেখা? ভারতচন্দ্র, সৈয়দ আলাওল, ঘনরাম চক্রবর্তী, ঈশ্বর গুপ্ত। দেখো এটা একটুখানি যারা এই ক্লাসটা দেখছো তারা অবশ্যই করতে পারবে, একটুখানি ভাবো। দেখো আমি কোন চ্যাপ্টার থেকে ক্লাস দিচ্ছি, অবশ্যই ধর্মমঙ্গল থেকে দিচ্ছি। তাই এখানে ধর্মমঙ্গলের অ্যান্সার হওয়াটাই স্বাভাবিক। এর মধ্যে ধর্মমঙ্গলের কবিকে ঘনরাম চক্রবর্তী। এইভাবেও কিন্তু তোমরা কিছু অ্যান্সার করে আসতে পারো, এটা কিন্তু মাথায় রেখো। ভারতচন্দ্র কেন হলো না? ভারতচন্দ্রের কিন্তু সত্যনারায়ণ সিদ্ধি নাই, ভারতচন্দ্রের সত্য পীরের পাঁচালী, এটা ভারতচন্দ্রের লেখা। ঠিক আছে, নেক্সট দেখো, ধর্মমঙ্গল কাব্যের একটি খল চরিত্রের নাম কি? দেখো, ধর্মমঙ্গল কাব্যের কর্ণ সেন, লাউ সেন, মোহাম্মদ, পিছাই ঘোষ। ধর্মমঙ্গল কাব্যের খল চরিত্র ছিল মোহাম্মদ, আর কর্ণ সেন তো রাজা ছিল ধর্মমঙ্গল কাব্যের পূজারী নগরে।
লাউসেন কর্ণসেনের পুত্র, নায়ক, রিচাই হয় ত্রিপুর গড়ের রাজা। নেক্সট দেখো, এই কোশ্চেনটা এমএসসি তে এবার এসেছে, না এটা আসেনি, কাব্য প্রকাশ ওটাও আছে। ঘনরাম চক্রবর্তীর জন্ম কত সালে? 1711, 1767, 1567, 1667। দেখো, ঘনরাম চক্রবর্তী কবি, অষ্টাদশ শতাব্দীর কবি, অষ্টাদশ শতাব্দীর কবি। তাহলে জন্ম হয় অষ্টাদশ শতাব্দীতে হবে, অথবা অথবা সপ্তদশ শতাব্দীর শেষের দিকে হবে। এইটা কিন্তু মনে রাখতে হবে। আর অষ্টাদশ শতাব্দীর মঙ্গল কাব্যে দুজনেই কবি আছে, একজন হচ্ছে ঘনরাম চক্রবর্তী, আর একজন ওই যদুনাথ রায় বলে একজন আছে। আর ভারতচন্দ্র অষ্টাদশ শতাব্দীর কবি, বিখ্যাত কবি। এবার দেখো, ঘনরাম চক্রবর্তীর জন্ম 1711 হবে না, কারণ এটাই কাব্য প্রকাশ কাল। 1767 খ্রিস্টাব্দ কাব্য রচনা করে 1711-তে। তাই এই ঘনরাম চক্রবর্তীকে অষ্টাদশ শতাব্দীর কবি বলে ধরা হয়। নেক্সট দেখো, ঘনরাম, এটা তো বলে দিলাম, ঘনরাম চক্রবর্তীর কাব্য রচনা কাল। এটা এমএসসি তে এবার এসেছিল, খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এমএসসি মানে মাদ্রাসা সার্ভিস কমিশন, যারা পরীক্ষাটা দিয়েছে তারা জানে। এটা তো বলে দিয়েছি, 1711 সঠিক অ্যান্সার। ঘনরাম চক্রবর্তী কার পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন? ঘনরাম চক্রবর্তী হোসেন শাহের পৃষ্ঠপোষকতা লাভ করেছিলেন, রাজা গণেশের পৃষ্ঠপোষকতা লাভ করেন, বিক্রমাদিত্যের পৃষ্ঠপোষকতা লাভ করেন, না কীর্তিচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতা লাভ করেন? দেখো, এখানে রাজা কীর্তিচন্দ্র রায়ের পৃষ্ঠপোষকতা লাভ করেন, আর তিনি কবি কবি রত্ন উপাধিটা দেন। কবি রত্ন উপাধিটা ঘনরাম চক্রবর্তীকে এই কীর্তিচন্দ্র রায় প্রদান করেন। এবার নেক্সট দেখো, রাজা গণেশের, এই রাজা গণেশের রাজসভার কবি ছিলেন রূপরাম চক্রবর্তী। ঠিক আছে, নেক্সট দেখো, আবার অনেকে কাশিরাম দাসকেও বলে, হ্যাঁ, এটা একটু মাথায় রেখো। ধর্মমঙ্গল কাব্যের কয়টি পালা আছে? 24টি, 28টি, 32টি, না 16টি? দেখো, ধর্মমঙ্গল কাব্যের পালা আছে 24টি। ধর্মমঙ্গল কাব্যের একজন জনপ্রিয় কবি শ্যাম পণ্ডিত, তিনি কোথাকার কবি ছিলেন? ধর্মমঙ্গল কাব্যের একজন জনপ্রিয় কবি শ্যাম পণ্ডিত, তিনি কোথাকার কবি ছিলেন? এটা আমি, যারা কোশ্চেনটা ফলো করছো ক্লাসটা, তারা বলতে পারবে বীরভূমের কবি ছিলেন। আমি আগেই এটা একটু আগেই আলোচনা করব। আর বাঁকুড়ার ইন্দাস পরগনায় ছিলেন সীতারাম দাস। ধর্মমঙ্গল কাব্যের কোন কবির প্রিন্টিং মিস্টেক, হ্যাঁ, কবির কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে? এটা দেখো, ভালো কোশ্চেন। ধর্মমঙ্গল কাব্যের কোন কবির কাব্য সর্বপ্রথম মুদ্রণ সৌভাগ্য লাভ করেছে? সেটা ধর্মমঙ্গল কাব্য। আর যদি পুরো মঙ্গল কাব্যের বলে, তাহলে কেটাকাদাস ক্ষেমানন্দ হবে, হ্যাঁ। আর এটা ঘনরাম চক্রবর্তী হবে, ওই যে 1711 খ্রিস্টাব্দে। এটা কাব্য রচনা কাল 1883 খ্রিস্টাব্দে এই ধর্মমঙ্গল কাব্য প্রকাশিত হয়েছিল, 1883 খ্রিস্টাব্দে বঙ্গভাষী কার্যালয় থেকে। আর 1844 খ্রিস্টাব্দে কেতকদাস ক্ষেমানন্দের কাব্য প্রকাশিত। মধুর ভারতী কার লেখা ধর্মমঙ্গল কাব্য? মধুর ভারতী বা শ্রী ধর্মসঙ্গীত, এগুলো সবই ঘনরাম চক্রবর্তীর লেখা কাব্য। শ্যাম পণ্ডিতের তো বললামই, নিরঞ্জন মঙ্গল। আর যদুনাথ রায়ের অনাদি মঙ্গল, রূপরাম চক্রবর্তীরও অনাদি মঙ্গল বা অনাত্ম মঙ্গল। নেক্সট দেখো,
দেবী দাস ও কেশবতী কোন ধর্মমঙ্গলের কোন কবির পিতা? কোনটা এখানে হবে? ধর্মমঙ্গলের কোন কবির পিতা? কমা। এটা দেখো, সীতারাম দাস, রূপরাম চক্রবর্তী, ময়ূর ভট্ট, ঘনরাম চক্রবর্তী। ঘনরাম চক্রবর্তী গৌরীকান্ত ও সীতা দেবী তো বললাম। ময়ূর ভট্ট জানা যায় না। রূপরাম চক্রবর্তী শ্রীরাম চক্রবর্তী। আর এটা সীতারাম দাসের পিতা হলেন দেবীদাস ও কৃষ্ণ। বারমাতি কোন মঙ্গল কাব্যে দেখা যায়? বারমাতি দেখা যায় সর্বমঙ্গল, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল সবগুলি। দেখো, বারমাতি দেখা যায় শুধুমাত্র ধর্মমঙ্গলে, যে 12 দিন চৈত্র সংক্রান্তি থেকে শ্রাবণ মাসের মাঝামাঝি সময় পর্যন্ত যে কোনো 12 দিন ধর্মের পূজা করা হয়, তাই একে বারমাতি বলে। 12 দিন, হ্যাঁ। মনসামঙ্গলে কি দেখা যায়? 12 মাসটা দেখা যায়। বেহুলার 12 মাসটা, চণ্ডীমঙ্গলে কুণ্ডলার 12 মাস দেখা যায়। কিন্তু বারমাতি কেবল এটা দেখা যায়। আর মনসামঙ্গল চণ্ডীমঙ্গলে 8 দিন রাত জেগে গান হতো, তাই এর নাম চণ্ডীমঙ্গলে অষ্টমঙ্গলা, মনসামঙ্গলের নাম জাগরণী, এইগুলো বলা হয়। মনসামঙ্গলে 22 আর শতকরি মনসামঙ্গল এগুলো পাওয়া যায়। তো এই ধরনের এই ইনফরমেশন তোমরা পাচ্ছ। আর যারা এর আগে এই বারমাতি কাকে বলে বা কবে এই ধর্মমঙ্গলে পূজা পূজা করা হয়, এগুলো সব কিন্তু আগের ক্লাসটাতে আমি ডিটেলসে বর্ণনা করেছি। তোমরা যারা দেখোনি এখনো, তারা দেখে নাও। ওই বললাম কমেন্ট সেকশনে লিঙ্ক থাকবে, তোমরা দেখবে। নেক্সট দেখো, আর একটা কথা বলার, যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই লাইক করো, আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করো, তারাও দেখুক, তারাও উপকৃত হোক। আর সবাইকে বলো যে সাবস্ক্রাইব করে দিতে। তোমাদেরও আমি বলছি সাবস্ক্রাইব করে দিও, অনেকে হয়তো করে দিয়েছো, যারা এখনো করোনি তারা করে দিও। এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিও তোমরা আমার কাছ থেকে পাও। নেক্সট দেখো, ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম কি? অভিরাম মুকুটি, শ্রী রাজারাম, শ্রীনিবাস আচার্য, জাহ্নবী দেবী। দেখো, ঘনরাম চক্রবর্তীর গুরুর নাম অভিরাম মুকুটি হবে না, কারণ অভিরাম মুকুটি কাশিরাম দাসের গুরু ছিলেন। শ্রী রাজারাম হবে না, এটা রূপরাম চক্রবর্তীর পিতা ছিলেন। না, এটাই হবে, এটা ঘনরাম চক্রবর্তীর গুরু শ্রী রাজারামই হবে। রাজারাম বা রাম নাম, অনেকে বলে রাম নাম। রামদাস বা রাম নাম, ঠিক আছে। শ্রী রাজারাম। শ্রীনিবাস আচার্য ছিলেন গোবিন্দ দাসের গুরু, জাহ্নবী দেবী ছিলেন জ্ঞানদাসের, চলে যায়, জ্ঞানদাস জাহ্নবী দেবীর শিষ্যা ছিলেন, গুরুই বলেছেন। এই 45টা কোশ্চেন আলোচনা হলো দুটো ভাগে। তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভালো থেকো সকলে, ধন্যবাদ সকলে।